দীর্ঘদিনের আলোচনা সমালোচনা পর্যালোচনা অনেক কিছুর অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আপনারা জামায়াতের জোটে যোগ দিলেন। এনসিপি এই যোগ দেওয়াটার উদ্দেশ্যটা কি আমি একটু জানতে চাই, আর কেন কেন বা জামায়াতের সাথে জোট আপনাদের, এতে আপনাদের লাভটা কি হলো? ধন্যবাদ আপনাকে। আমার সহ-আলোচক এবং টিভি পর্দায় যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, জোটটা আসলে ইলেকশন কেন্দ্রিক। এটা প্রিভিয়াসলি তো আসলে বিভিন্ন কারণে অনেক সময় অনেক রকম জোটই আমরা দেখেছি। তবে এবার এনসিপির ১১ দলের সাথে জোট করার প্রক্রিয়ার মূল কারণ হচ্ছে যে সংস্কারের ইস্যুটা। কারণ আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থান হওয়ার পরে যে আকাঙ্ক্ষার আসলে বাস্তবায়নের প্রয়োজন, সেখানে জুলাই সনদের হ্যাঁ ভোট বা জুলাই সনদেরকে বাস্তবিক অর্থে মানে মানুষের সামনে আনা এবং সেটি পাশ করিয়ে আনা এবং সংসদে গিয়ে সেই সার্বিক কার্যক্রমটি পরিচালনা করার ক্ষেত্রে এবার আসলে রাজনৈতিক দলগুলোর একটি বড় ভূমিকা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে চেষ্টা করেছি ইন্ডিভিজুয়ালি আসলে এই লড়াইটা চালিয়ে যেতে। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেছি আসলে অনেকগুলো বড় রাজনৈতিক দলের আসলে সেক্ষেত্রে সেরকম সাপোর্ট আমরা পাইনি এবং দেখা গেছে যে এটি অনেক দূর পর্যন্ত এগোতে হয়েছে। যেরকম জুলাই সনদের স্বাক্ষরের পর্যন্ত আমাদের যেতে হয়েছে। সেখানে আমরা জুলাই সনদের স্বাক্ষর দেইনি, কারণ সেখানের কোনো আইনি ভিত্তি ছিল না। তো আমাদের এই একক লড়াইয়ের ক্ষেত্রে পরবর্তীতে গণভোটের একটি ব্যবস্থা চালু হয় এবং সেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আছে, স্পেশালি জামাত ইসলামী বাংলাদেশ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ অন্য সব রাজনৈতিক দলগুলি কিন্তু ঐক্যমত্য কমিশনেও চেয়েছে যে এই সংস্কারের রূপরেখাটা যেন বাস্তবায়ন হয়। তো সেই জায়গা থেকে আমাদের লড়াইটি চলমান ছিল এবং আমরা দেখতে পেয়েছি যে বিএনপি কিছুটা না ভোটের ক্যাম্পেইনও চালিয়েছিল মাঝখানে এবং তারা সামগ্রিকভাবে এই জুলাই সনদের পক্ষে সেরকমভাবে আসলে সাপোর্ট করতে দেখা যাচ্ছে না, বা তাদের দলীয় প্রধান থেকে শুরু করে তারা কিন্তু স্ট্রেইট কোনো একটা অবস্থান নিচ্ছেন না এবং তাদের বিভিন্ন লেয়ারের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আসলে না ভোটের পক্ষে ক্যাম্পেইন চালাচ্ছে। এই সার্বিক সব কিছু বিবেচনা করে এই জোটটি আসলে মূলত হয়েছে সংস্কারের পক্ষে, আওয়ামী লীগের বিচারের প্রশ্নে। তো মূলত জোটটা হওয়ার রিজনটা এটা। আপনার কি মনে হয় আসলে বিএনপি কি আওয়ামী লীগের বিচার চায় না বা সংস্কারের বিপক্ষে কিংবা গণভোটের বিপক্ষে, যে হ্যাঁ অথবা না, কোনটাতে আসলে না বিএনপি আসলে মানে কতটুকু অথেন্টিক বিষয়টা? বিএনপির ব্যাপারটা হচ্ছে ধরি মাছ না ছুঁই পানির মতো অবস্থান। মানে তারা সব দিকেই আছে। তারা আওয়ামী লীগের বিচারও চায়, আবার আওয়ামী লীগকে পুনর্বাসনও করছে, আবার তারা সংস্কারের কথা ৩১ দফা দিয়ে বোঝানোর চেষ্টা করে যে তাদের ৩১ দফার মধ্যে আলটিমেটলি সব সলিউশন আছে, সংস্কার সব ৩১ দফার মাধ্যমে সব পূরণ করা সম্ভব। আবার তারা হচ্ছে যে জুলাই সনদের যে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন, সেখানেও সরাসরি কোনো অবস্থান নিচ্ছে না। তো বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিই তো বলেছেন না হ্যাঁ আপনি না আপনি তার পুরো কথাটি বলতে পারেন। সেখানে ভেগ একটা আলাপ আছে, স্ট্রেইট বলেনি যে এখানে ৩১ দফার কথা উনি বলেছেন যে তাদের ৩১ দফার মাধ্যমে সংস্কার সম্ভব। তো এখানে তো আসলে ৩১ দফার আলোকে নিশ্চয়ই আমাদের এই জুলাই গণঅভ্যুত্থান ঘটেনি, অথবা ঐক্যমত্য কমিশনের আলাপ ও আলোচনাও নিশ্চয়ই ৩১ দফার ভিত্তিতে হয়নি। যেই ভিত্তিতে হয়েছে সেই ভিত্তিতে আমাদের রাজনীতিবিদদের আসলে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলাটা জানা উচিত, শেখা উচিত। স্পেশালি তার মতো সিনিয়র যারা লিডার আছেন তাদের থেকে তো আমরা খুবই স্ট্রেট উত্তর আনসার মানে আশা করি। আচ্ছা, ধন্যবাদ। ফারুক হাসান, সাইদ মুস্তাফিজ একটা জিনিস দাঁড় করিয়েছেন, তাদের জোটে যুক্ত হওয়ার পেছনে একটা যুক্তি তারা তুলে ধরেছেন। অন্য প্রশ্ন নিয়ে আসবো, কেন বিএনপির সাথে যুক্ত হলো না সে বিষয় নিয়ে। উনি একটা অভিযোগ তুলেছেন যে বিএনপি সংস্কারের কখনো পক্ষে কখনো বিপক্ষে, আবার কখনো না ভোটে ক্যাম্পেইন করছে এরকমও কথা বলছেন, আবার আওয়ামী লীগের বিচারও চায় না এমন অভিযোগও তুলেছেন। এমন একটি দলের সাথে আপনারা শেষ পর্যন্ত গিয়ে জোট করলেন বিএনপি, আপনারা কি নিশ্চয়ই সংস্কারের বিপক্ষে বা জুলাই অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছেন কিনা? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ চ্যানেল এস এবং চ্যানেল এসে সম্মানিত দর্শক যারা দেখছেন, আমার সহ আলোচক। আসলে দেখুন, এই নির্বাচনী জোট কেউই গঠন করে নাই, সেটা জামাত কেন্দ্রিক বলেন বা বিএনপি কেন্দ্রিক। যেমন জামাতের সাথে আরও যে 10টি দল রয়েছে, 11 দলীয় একটি নির্বাচনী এলাই হয়েছে, এটাকে নির্বাচনী সমঝোতা বলতে পারেন সর্বোচ্চ। নির্বাচন কেন্দ্রিক জোট যেটা বিগত 12টি নির্বাচনে আমরা দেখেছি, এরকম নির্বাচনী জোট এবার হয় নাই। আর বিএনপির সাথে গণ অধিকার পরিষদে যেটা হয়েছে, এটাও বিএনপি জামাতকে তো আমরা জোট দেখেছি, তাহলে সেটাও তাহলে নির্বাচনী সমঝোতা জোট। আপনাকে বলি, জোট সমঝোতার মধ্যে অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য আছে।
জোট সবসময় একটা মানে নির্দিষ্ট কিছু আইডিওলজি বা নির্দিষ্ট কিছু পয়েন্ট, দফা, দাবি এরকম সামনে রেখে জোট গঠন করা হয়। আর এবার যেটা হয়েছে, যেমন সমঝোতাটা ধরেন এনসিপির কথাই যদি বলেন, তারা কিন্তু স্পষ্ট বলেছে যে আমাদের এটা একবারেই নির্বাচন কেন্দ্রিক একটা সমঝোতা, মানে 12 তারিখ পর্যন্ত। 12 তারিখের পরে কিন্তু জামাত এনসিপি আর এক থাকবে না, আলাদা আলাদা। আর আমাদেরটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সেরকমই। আমাদের এখানে ধরেন যে আমাদের সভাপতি জনাব নুরুল হক নূর, সেই নির্বাচনী এলাকা তার পটুয়াখালী 3, সেখানে কিন্তু বিএনপি প্রার্থী দেয় নাই তার সম্মানে। আবার আমরা কিন্তু 104টি আসনে আমাদের যারা প্রার্থী তারা কিন্তু অলরেডি নির্বাচনী মাঠে আছে, আমি নিজেও নির্বাচনী মাঠে আছি। বাকি আসনগুলোতে আমরা প্রার্থী দেই নাই। তো এই যে একটা সমঝোতার ভিত্তিতে, আর আমাদের দলের সাধারণ সম্পাদক সে তো অলরেডি আমাদের দল থেকে পদত্যাগ করে বিএনপিতে সে যোগ দিয়েছে। তো যে আমার দলে নাই ও তো এখন বিএনপির নেতা, সুতরাং তার বিষয়ে আমি আর মন্তব্য করতে চাই না। মানে তিনি কি সুযোগ পেয়েছেন, চলে গেছেন এরকম? সেটা আপনারা সুযোগ পান নাই, জান নাই, সেটা এরকম না। সুযোগ আসলে সবাই পায়, আবার ধরেন যে সুযোগ কে গ্রহণ করবে কোনভাবে, এটা একটা বড় প্রশ্নের বিষয়। সুযোগ সবসময় আসে, কোনো না কোনো সময় ধরেন যে আপনার সামনে অনেক সুযোগ আছে বা আসে বা তার সামনেও আসে, কিন্তু আসলে ওই সুযোগটাকে আপনি নেবেন কিনা, লুফে নেবেন কিনা বা গ্রহণ করবেন কিনা, এটা তো বড় প্রশ্নের বিষয়। কারণ রাজনীতির মাঠে আপনার ধরেন যে এরকম সুযোগ আপনাকে ভবিষ্যতে আসলে বড় করবে না আরও একবারে গর্তে নামাই দিবে, এটা কিন্তু অ্যানালাইসিস করতে হয়। আপনি যদি সাময়িক লাভের আশা চিন্তা করে, সাময়িক বেনিফিটের কথা চিন্তা করে আজকে হঠাৎ করে আপনি লুফে নিলেন, হবে না। এই যে কিছুদিন আগে বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যক্তি, নাম জেনারেল ইব্রাহিম সাহেব, কল্যাণ পার্টির চেয়ারম্যান ছিলেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন। এমনকি বাংলাদেশের যে কোনো দলের নেতা সবাই কিন্তু ওনাকে শ্রদ্ধা করতো। উনি যদি আওয়ামী লীগের টিকিটে ওই সময় নির্বাচনে অংশগ্রহণ না করতো, আমি কেন জানি নিশ্চিত আজকে কিন্তু উনি অ্যাডভাইজার থাকতেন, 100% অ্যাডভাইজার থাকতো। তো দেখেন উনি ওই সময় সিদ্ধান্ত নিতে ভুল করেছেন, আর সাময়িক লাভের চিন্তাটা করেছেন, বেনিফিটের চিন্তা করেছেন। তো রাজনীতির মাঠে আপনাকে সব সময় লং টাইম চিন্তা করতে হবে, দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে। আপনি আমি কি ধরে নিব রাশেদ খান ভুল করেছেন? সেটা তো তার মানে সময় আসলে সময়ই বলে দিবে, সে ভুল না সঠিক সেটা সময় বলে দিবে। এটা এই মুহূর্তে আসলে বলার দরকার নেই, সেটা সময় বলে দিবে। তো যাই হোক, সেটা ভিন্ন একটা বিষয়। এখন আপনি আসলে যে প্রশ্নটা আজকে নিয়ে আসছেন যে গণভোটের বিষয়টা, আমরা কিন্তু শুরু থেকে বলেছি, ইভেন আমরা যে আপনার ঐক্যমত্য কমিশনের বৈঠক, সেই ঐক্যমত্য কমিশনের বৈঠকেই আমরা স্পষ্ট করেছি যে আমাদের যে জুলাই চার্টার, এই জুলাই চার্টারের আইনি ভিত্তি দিতে হবে। এই জুলাই চার্টার কোন প্রক্রিয়ায় কিভাবে বাস্তবায়ন করবো, আমরা কিভাবে এটাকে একটা আইনি ভিত্তির মধ্য দিয়ে এটাকে আমরা সামনে মানে নিয়ে আসবো, তার একটা পরিষ্কার রূপরেখা এই সরকারের মাধ্যমে আমাদের দিতে হবে এবং নিয়ে আসতে হবে। তো সুতরাং ওই ঐক্যমত্য কমিশনের বৈঠকে এনসিপি, গণ অধিকার, জামাত, অনেক দল আমরা কিন্তু এই বিষয়ে বারবার চাপ দেওয়ার চেষ্টা করেছি, আমাদের অবস্থান পরিষ্কার করেছি। বাট ওই জায়গাতে দুই একটি দল ধরেন যে ওদের মোটিভটা এরকম, বড় দল হিসেবে বিএনপি যা বলে ওরা কিন্তু ওটাই। তো এই জায়গাতে আমাদের আসলে একটা সন্দেহ সংশয় ওই সময় থেকে কাজ করছিল যে আসলে এটা ভবিষ্যতে আদতে বাস্তবায়ন হবে কিনা, হলেও আসলে কোন প্রক্রিয়া হবে, কিভাবে হবে। তো তারই বাস্তব প্রতিফলন আমরা আজকে দেখতে পাচ্ছি। আমরা তো স্পষ্ট করে বলেছি, এই গণভোট যদি জয়যুক্ত না হয়, তাহলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটা অবৈধ নির্বাচনে পরিণত হবে। কেন? কারণ যে সরকারের মাধ্যমে এই নির্বাচন কন্ডাক্ট হতে যাচ্ছে বা আয়োজন করতে যাচ্ছে এই সরকারের প্রাতিষ্ঠানিক ভিত্তিটা কি, আইনি ভিত্তিটা কি? এই সরকার আইনি ভিত্তি এই গণভোট। এই গণভোট হওয়া মানে এই সরকার প্রাতিষ্ঠানিক একটা লেজিটিমেট আপনার পাবে, বৈধতা পাবে। আর এই সরকার যখনই বৈধতা পাবে, তখনই এই সরকারের মাধ্যমে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো বৈধতা পাবে। এখন এই সরকারের যদি বৈধতা না থাকে, তাহলে এই সরকার আয়োজিত জাতীয় নির্বাচন, এই নির্বাচন বৈধ কিভাবে হয়? বিএনপি কি চায় না এটা? এখন বিএনপি তো তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই প্রমাণ করে দিচ্ছে তারা চায় কি চায় না। আমি যখন একটা পোস্ট করি গণভোটের পক্ষে, আমি দেখি তো গণভোটের পক্ষে পোস্ট করলে দেখা যায় এখানে 90% কমেন্ট যারা না না লেখে আর কি, তারা খারাপ, তারা যে অধিকাংশ বিএনপির লোকজন বা ছাত্র দলের লোক। তারা যদি মন থেকে চায় তাহলে না কেন লাগবে? মানে তার মানে না পক্ষে বিএনপি যেটা বলছে যে আমি একটা শেষ করে দেই। জি জি, এই না যদি হয়, বিএনপি যদি এই অবস্থান নেয়, তাহলে আপনারা বিএনপির সাথে কেন গেলেন? বিএনপি তো পরিষ্কারভাবে দলীয় জায়গা থেকে বলেনি যে আমরা নায়ের পক্ষে। মানে তাদের যে কার্যক্রম, ধরেন যে আপনি মুখ দিয়ে একটা বলছেন বাট আপনার ভিতরে আরেকটা, আপনার কর্মকাণ্ডের মাধ্যমে আপনি আরেকটা বুঝাচ্ছেন, তাহলেই তো প্রবলেম। ভাই আপনি যা করতে চান একবারে ক্লিয়ার কাট বলে দেন। যেমন ধরেন আমাদের ওই যে কোনো দল ওই যে এবার ধরেন যে দলের ব্যানার একবারে ভিনিশ করে দিয়ে বিএনপিতে যোগ দিচ্ছে না, আমি ওদের ধন্যবাদ জানাই। কারণ এই সাইনবোর্ডটা ব্যবহার করে তারা কিন্তু এতদিন জনগণকে বোকা বানিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে। তারই ভাই আপনি যদি বিএনপির পক্ষে গুণগান বিএনপিতে যোগ দেন, আপনি যদি জামাতের পক্ষে গুণগান জামাতে যোগ দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি অন্য একটা ব্যানার শো করবেন, অন্য একটা ব্যানারের ধরেন যে লিড দিবেন, আবার ধরেন যে আপনি একটা দলের গুণগান গাবেন 24 ঘন্টা, তাহলে তো এই রাজনীতির দরকার নাই। তো এরকম এখন আমাদের বক্তব্যটা হচ্ছে ক্লিয়ার, বিএনপি যদি পরিষ্কারভাবে গণভোটের পক্ষে থাকে, তাহলে ওরা একবার
দলীয় জায়গা থেকে একটা স্টেটমেন্ট হোক আচ্ছা, যে আমরা গণভোটের পক্ষে, হ্যাঁ Okay, okay. আমাদের দেশের হাজার হাজার নেতাকর্মী যারা যেখানে আছেন আপনারা গণভোটের পক্ষে প্রচারণা চালান। প্রচারণা চালান। বিএনপির এই একটা প্রেস বিজ্ঞপ্তি বা একটা সিদ্ধান্তে বা একটা নির্দেশে দেখুন সারা বাংলাদেশে ওদের নেতাকর্মীরা প্রচারণা চালাবে। অবশ্যই বাট এই আপনার কথা সিদ্ধান্তটা কিন্তু এখন পর্যন্ত বিএনপির মতো একটা বড় দলের পক্ষ থেকে আসে নাই। কথা এই জন্য পরিষ্কার, কিন্তু এই জিনিসটা আসতেছে যে কথা পরিষ্কার। হ্যাঁ। সেক্ষেত্রে নুরুল হক নূর না বুঝেই বিএনপির সাথে জোট করেছেন। না, আবার আপনি তো আরেকটা জায়গায় যাচ্ছেন। এখন পর্যন্ত এটা বিএনপিকেই পরিষ্কার করতে হবে তারা কি হায়ের পক্ষে না নায়ের পক্ষে। বিএনপি যদি বলে যে না আমরা, আপনি কি বলেন, পরিষ্কার করেছেন? বিএনপির হাইকমান্ডের যারা, যেমন মির্জাফর সাহেব ওদিন বললো যে আমরা নায়ের পক্ষে যাওয়ার তো কোনো সুযোগ নেই, আমরা তো হায়ের পক্ষে আছি। যে হায়ের পক্ষে যে বা হ্যার যে পক্ষে তারা, হ্যার পক্ষে তো একবার পরিষ্কার একটা স্টেটমেন্ট দিতে হবে। বক্তব্যে তো তারা সবাই বলে, কিন্তু দলীয় জায়গায় যেমন আমরা কিন্তু দলীয় একবার স্টেটমেন্ট দিয়ে বলছি, তারাও বলেছে, জামাত ইসলাম বা অন্যান্য দলগুলো কিন্তু বলেছে যে আমরা গণভোটের হ্যার পক্ষে। সুতরাং তারা কিন্তু একবার বিজ্ঞপ্তি দিয়ে বলছে। তো এটা বিএনপির কাছ থেকেও আমরা প্রত্যাশা করি যে তারাও বিজ্ঞপ্তি দিয়ে এই জিনিসটা ক্লিয়ার করুক। কিন্তু ক্লিয়ার না করা পর্যন্ত আপনারা তাও থাকবেন জোটে। আবার আপনি জোটের কথা যাচ্ছেন ভাই, জোট তো আমরা করি না, আমরা তো জোট করে নাই। নির্বাচনী সমঝোতা তো সমঝোতা হয়েছে। জি। বিএনপি ওখানে প্রার্থী দেয় না। আমি এখানে আমি জোট যদি হইতো তাহলে কিন্তু সে ধরেন যে এবার আইনটা পরিবর্তন হয়েছে তার জন্য এটা বলারও সুযোগ নাই। জোট হলে নরমালি জোটের মার্কাই কিন্তু আগে নির্বাচন করছে অন্যান্য এখন তো দল। পারবেন না, এখন তো এই সুযোগটা নাই। আর আমরা তো আগেই বলেছি যে আমরা জোট হোক, ফোট হোক আর ওই সমঝোতা হোক, আমরা আমাদের দলীয় মার্কাই করবো। আমরা সবাই আমাদের